আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে আমন্ত্রণ। আমি তানজিনা নুরি সিদ্দিকী। শুরুতেই বলছি সংবাদ শিরোনাম। চলছে ইসরায়েলি তাণ্ডব, ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তাল বিশ্ব। একদিনে ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন 9 শতাধিক অভিবাসী, 4 জনের মৃত্যু। আলোচিত বেতনকাণ্ডে কিয়ার স্টারমারের চিফ অব স্টাফ সু গ্রের পদত্যাগ। এবং দুর্গাপূজায় কোনো ঝুঁকি নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যাপক আয়োজনের প্রস্তুতি। এবারে পুরো সংবাদ। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের গেরিলা আক্রমণে মরিয়া ইসরায়েল বাহিনী। শনিবার আকাশপথে সবচেয়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। এক রাতে অন্তত 30 দফা বিমান হামলা চালিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে অনেক ভবন। হতাহতের সংখ্যা বাড়ছেই। হামলায় এ পর্যন্ত লেবাননে 1110 জনের বেশি মানুষ নিহত এবং 10 লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছেন। রিপোর্টে বিস্তারিত। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ যাবৎকালের তীব্রতম একটি হামলা এটি। 2 ঘণ্টারও বেশি সময় ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাতভর দখলদার বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দোকানপাট, বাসাবাড়ি সবকিছু মাটির সাথে মিশে গেছে। নিশ্চিহ্ন হয়ে গেছে পরিচিত স্থাপনাগুলো। আগুনে পুড়ছে বাসাবাড়ি। গাজা উপত্যকার একটি মসজিদ ও একটি স্কুলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বিমান হামলা চালিয়েছে। হামলার নিক্ষিপ্ত গোলায় নিহত হয়েছেন অন্তত 24 জন ফিলিস্তিনি। সেই সঙ্গে আহত হয়েছেন আরও 93 জন। ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল একটি মসজিদ ও একটি স্কুল, যেখানে বাস্তুচ্যুত মানুষরা আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েল বলছে হামাস এই মসজিদ থেকেই পরিকল্পনা করছিল। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই। উম্মে মুহাম্মদ আল আত্তার বলছিলেন তার একমাত্র কন্যা ও নাতনি হারিয়েছেন ইসরায়েল বাহিনীর বর্বর হামলায়। Please God defeat Netanyahu. Please God defeat Israel. I hope God defeats you, America. You have made us cry over our children, grandchildren, and loved ones. My heart is breaking. My heart is breaking. গত 23 সেপ্টেম্বর থেকে লেবাননে তীব্র বিমান হামলা শুরু করে ইসরায়েল। হামলায় লেবাননে 1110 জনের বেশি মানুষ নিহত এবং 10 লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ ডেস্ক। গাজা যুদ্ধের 1 বছর পূর্তি উপলক্ষে রোববার বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে রাস্তায় নেমে আসেন তারা। এ সময় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। রোববার ফিলিস্তিনিপন্থী হাজার হাজার বিক্ষোভকারী যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। ওয়াশিংটনে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করার দাবি জানান তারা। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মার্কিন দূতাবাসের কাছে প্রতিবাদ করে বহু বামপন্থী মানবাধিকার কর্মী। এছাড়া ফিলিস্তিন ও লেবাননের মানুষের প্রতি সংহতি জানিয়ে শনিবার বিক্ষোভ হয়েছে স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও ফিলিপিন্স সহ আরও কয়েকটি দেশে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ চলাকালে হোয়াইট হাউসের সামনেই একজন প্রতিবাদকারী আত্মাহুতির চেষ্টা করেন। The genocide that's still happening and our government is complicit in this. They're now calling for an arms embargo. They're now calling to cease a permanent ceasefire. So we are just going to keep the momentum, boycotting. We are going to just keep the fight until somebody to change the narrative until things change. ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকলেন 900 জনেরও বেশি। শনিবার ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন অভিবাসীরা। হোম অফিসের মতে 17টি নৌকায় মোট 973 জন অভিবাসী এসেছেন। এখন পর্যন্ত একই পথে 503টি নৌকায় মোট 26,612 জন এসেছেন। 2024 সালে আগের সর্বোচ্চ দৈনিক মোট আগমন ছিল 18 জুন 882 জন। অক্টোবরের প্রথম 3 দিনে কোনো নথিভুক্ত ক্রসিং না থাকলেও শুক্রবার 395 অভিবাসী যাত্রা করার পরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। 2024 সালে এখন পর্যন্ত মোট আগমনের সংখ্যা গত বছরের একই সময়ের থেকে বেশি। এদিকে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে এবার নিহত হয়েছেন 2 বছর বয়সী একজন শিশু সহ 4 জন। ইংলিশ চ্যানেলে অভিবাসন প্রত্যাশীদের বহন করা দুটো নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের অচেতন এবং পদদলিত অবস্থায় উদ্ধার করে তারা। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এই মৃত্যুকে ভয়ানক ট্র্যাজেডি বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের চিফ অফ স্টাফ সু গ্রেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। বিষয়টি ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বিবিসিকে নিশ্চিত করেছেন। স্যার কিয়ারের চেয়ে বেশি বেতন এবং লর্ড আলীর অনুদান প্রকাশের পর বিতর্কের মুখে তিনি পদত্যাগ করেন। বেশ কয়েকদিন যাবৎ সু গ্রের বেতন নিয়ে বিতর্ক হচ্ছিল। প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফ হিসেবে কাজ করলেও তার বেতন ছিল প্রধানমন্ত্রীর চাইতে বেশি। বেতন নিয়ে বিভ্রান্তি কমাতেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। মিসেস গ্রে স্যার কিয়ারের সাথে বিরোধী দলের চিফ অফ স্টাফ হিসেবেও কাজ করেছিলেন। লেবার পার্টি বলছে মিসেস গ্রের জায়গায় আসছেন মর্গান ম্যাকসুইনি, যিনি পূর্বে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা ছিলেন এবং লেবারের নির্বাচনী প্রচারণার মাস্টারমাইন্ড ছিলেন। আবিদা ইসলামকে যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আবিদা ইসলাম বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত এবং এর আগে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। কূটনীতিক হিসেবে 2 দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে আবিদা ইসলামের। আবিদা ইসলাম 15তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি বিভিন্ন সময় লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কলকাতার বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ও অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। এর আগে যুক্তরাজ্যে প্রায় 6 বছর বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালনকারী সাইদা মুনা তাসনিমকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের রদবদলের অংশ হিসেবে ওই কূটনীতিককে ঢাকায় বদলি করা হয়েছে। এদিকে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, স্কাইপে কেলেঙ্কারি বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার রোল মডেল হওয়া উচিত ছিল, কিন্তু সেটি না হয়ে জেলে যেতে হয়েছে এবং আমার দেশ পত্রিকা বন্ধ হয়েছে বলেও জানান। ভুল ত্রুটি হলেও অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, দিল্লির তাবেদারি করলে তার বিরুদ্ধে আন্দোলন করবেন। এছাড়া ফ্যাসিবাদ মুক্ত মিডিয়া গড়ার আহ্বান জানান মাহমুদুর রহমান। রিপোর্টে বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনার আমলে নির্যাতিত মজলুম সম্পাদক মাহমুদুর রহমান। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি গণমাধ্যমের পুরোধা ব্যক্তিরা অংশ নেন। সাংবাদিক সহ পেশাজীবী সংগঠনগুলো ফুল দিয়ে বরণ করে নেন বরেণ্য এই সাংবাদিককে। আলোচনায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, কেউ কেউ স্বৈরাচারী হাসিনার জুলুমের কথা বলা বাদ দিয়ে সরকারের ভালো খারাপ নিয়ে এখন বেশি কথা বলছে। অথচ গত সরকার আমলে জেল জুলুম, নির্যাতন, আয়নাঘরে বন্দি, মিডিয়া বন্ধ করে দেয়া সহ নানা ধরনের অত্যাচার হয়েছে। হাসিনার ফ্যাসিবাদ আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমার দেশ সবসময় সোচ্চার বলে জানান তিনি। বাংলাদেশের মিডিয়ায় এখন পর্যন্ত গত 53 বছর ধরে স্বাধীনতার পরে ভারতীয় হেজেমনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বসে আছে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া। এই মিডিয়ার ন্যারেটিভ কি ছিল? এই মিডিয়ার ন্যারেটিভ ছিল মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ। এই দুটা শব্দ ফেরি করে এই মিডিয়া বাংলাদেশে একটা অ্যান্টি ইসলামিক, বাঙালি মুসলমানের ঐতিহ্য, বাঙালি মুসলমানের সংস্কৃতির বিরুদ্ধে একটা আবহ তৈরি করেছে বাংলাদেশে এই মিডিয়া। এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদির ন্যারেটিভ। তো এই মোদির ন্যারেটিভ বাংলাদেশে ফেরি করেছে যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো এখনো কিন্তু তাদের ক্ষমতা নিয়ে টিকে আছে। কাজেই তাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি, এই বিপ্লব আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। হাসিনা সরকারের আমলে বিচার বিভাগ স্বৈরাচারী দালালি করেছে মন্তব্য করে তিনি বলেন, তার বিরুদ্ধে মামলা থাকলেও হাসিনার দোষর বিচারকরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। যেটা বাংলাদেশে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রোল মডেল হওয়া উচিত ছিল, তার পরিবর্তে আমাদের কি জুটেছে? লাঞ্ছনা এবং সাজা। এই স্কাইপ কেলেঙ্কারির জন্য যে বিচারপতি দায়ী ছিলেন সেই নিজামুল হক নাসিম, এটা আপনাদের জন্য লজ্জার কথা। এই নিজামুল হক নাসিম, তার প্রমোশন হয়েছিল, সে আপিল বিভাগে গিয়েছিল এবং আপনাদের জন্য লজ্জার কথা এই জন্যে যারা সাংবাদিক, তিনি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিলেন। আপনারা এটা বাধা দিতে পারেন নাই। এখনো মাহমুদুর রহমানকে এসবির রিপোর্টে বলা হয় ক্রিমিনাল। আমি ক্রিমিনাল, এসবির রিপোর্টে মাহমুদুর রহমান ক্রিমিনাল। আর
নিজামুল হক নাসিম বিশিষ্ট ব্যক্তি আপনাদের দেশে, নিজামুল হক নাসিমের জেলে থাকা উচিত, সে ঘুরে বেড়াচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় দ্রুত কমিটি গঠন, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা, ভারতের সাথে সম্পাদিত সকল চুক্তি প্রকাশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের মনোনয়ন প্রত্যাহার সহ 7 দফা দাবি পেশ করেন মাহমুদুর রহমান। সেই সরকার ভুল ত্রুটি করতে পারে, তারপরেও সেই সরকার আমাদের সরকার, সেই সরকারের ভুলগুলো দেখিয়ে দিতে হবে। সেই সরকারে যদি ফ্যাসিবাদের দোসররা থাকে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, সরকারকে বলতে হবে এই ফ্যাসিবাদের দোসরদের আপনারা সরিয়ে দেন, কিন্তু সরকারকে সহযোগিতা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সরকার হাসিনার মতো দিল্লির কাছে আবার সারেন্ডার না করে। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যাবেন বলে প্রত্যাশা তার। ওবায়দুল কাদের, নানক এবং ডিবির হারুনদের মতো রাঘব বোয়ালদের গ্রেফতারে র্যাব সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি দাবি করেন 5ই আগস্টের পর র্যাবের একজন সদস্যও পালিয়ে যাননি, সবাই কর্মস্থলে যোগ দিয়েছেন। বিস্তারিত রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে অনেকেই যোগ দেননি কর্মস্থলে। দেশ ছেড়ে পালানোর পাশাপাশি আত্মগোপনে থাকার অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। র্যাবের দাবি, ছাত্র জনতার অভ্যুত্থান সফল করতে যা করার ছিল তাই করেছিলেন তারা। ছাত্র জনতার উপরে লিথাল উইপেন কখনোই ব্যবহার করা হয় নাই র্যাবের কোনো সদস্য দ্বারা। সো সেইভাবে আমরা কিন্তু সবসময় আছি, সাধারণ ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটার সাথে আমরা ছিলাম। 10,000 ফোর্সের ভিতরে 44% পুলিশ, কিন্তু আমাদের কোনো সদস্য কিন্তু পালিয়ে যায় নাই এবং কোনো সদস্য কিন্তু কর্মবিরত যায় না। আমরা প্রথম থেকে যেভাবে একসাথে ছিলাম, আমরা শেষ পর্যন্ত একসাথে ছিলাম। 5 আগস্টের ঘটনায় প্রভাবশালী অনেককে গ্রেফতারের দাবি করে এই কর্মকর্তা বলেন, ওবায়দুল কাদের, নানক ও ডিবির হারুনকে গ্রেফতারে তারা সক্রিয়। এদের বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত আছে। আমরা যখনই তাদেরকে সুযোগ পাবো আমরা তখনই তাদেরকে গ্রেফতার করব। আমরা কাউকেই ছাড় দিব না। 39 জনকে বড় পর্যায়ের নেতা যারা 39, তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি, যারা মামলার 1 নাম্বার 2 নাম্বার আসামি, এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাঘব বোয়াল যারা তাদেরকেই আমরা ধরতেছি। আমরা ছোট পর্যায়ের যে স্ট্যাট সেটা আমি বললাম যে আপনাকে আমি 1170 জনকে ধরেছি সর্বমোট। এর আগে সদরঘাট থেকে অপহৃত শিশু আব্দুল্লাহ আল নূর তুষারকে 7 দিন পর পিরোজপুর থেকে উদ্ধার করেছে র্যাব। তবে পলাতক রয়েছে অপহরণকারী বাদল ওরফে হৃদয়। চ্যানেলের সংবাদে এবার বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরছি আরো খবর নিয়ে। আপনারা আছেন চ্যানেলের সংবাদে, আরো একবার আমন্ত্রণ। শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রমনা কালী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি দেখে তিনি বলেন, দেশের সব জেলার পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য 8 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তায় থাকবে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। পূজায় যে কোনো ধরনের নাশকতা কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি। রিপোর্টে বিস্তারিত। শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে সাতক্ষীরার 563টি পূজা মণ্ডপে চলছে প্রতিমায় শেষ মুহূর্তের রং তুলির কাজ। রং সহ জিনিসপত্রের দাম বেশি হওয়ায় এবার বিপাকে প্রতিমা শিল্পীরা। আমরা প্রতি বছর যে হিসেবে টাকা ইনকাম করি বা আমাদের আয় হয়, সে বছর মানে সেই পরিস্থিতির কারণে, দেশের এই পরিস্থিতির কারণে এই বছর ইনকাম খুব কম। নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা উৎসব পালনের আশা সনাতন ধর্মাবলম্বীদের। পূজা যেন ভালোভাবে হয়, নির্বিঘ্নে হয় এবং শান্তির মাঝে হয়, সেজন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে 8 দফা নির্দেশনা প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাঠিয়েছি এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা আছে, ডিভিশনাল কমিশনার, ডিআইজি, তারপরে আপনার এসপি, ডিসি, ইউএনও, ওসি, সবার কাছে আমরা ইনস্ট্রাকশন পাঠিয়ে দিয়েছি
বাড়তি আরো 120টা প্রতিমা এখানে তৈরি করেছি। আমরা খুব আনন্দের সাথে এই দুর্গাপূজা উদযাপন করব। মায়ের যে আবির্ভাব সেটা হচ্ছে অশুভ শক্তির নাশের জন্য। আমরা চাই আমাদের শারদীয় দুর্গাপূজায় সবাই যেন সুন্দরভাবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। দলের ভাইরা আমাদের পাশে দাঁড়িয়েছে, তারা যেভাবে সহযোগিতা করছে বা আশ্বাস দিচ্ছে, তাতে করে আমার মনে হয় যে আমাদের আগামীতে মায়ের পূজা আমরা সুন্দরভাবে করতে পারবো। অতিবৃষ্টিতে জলাবদ্ধতার কারণে কোথাও কোথাও পূজা মণ্ডপে প্রতিমা বসানো যায়নি। অন্যবারের তুলনায় এবার ব্যাপক উৎসবে পূজা উদযাপনের আশা সাতক্ষীরার জামায়াতে ইসলামীর। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনও বেশ তৎপর। এবার আমরা প্রশাসনের সাথে যে বৈঠকগুলো করেছি সেখান থেকে যে নির্দেশনা পেয়েছি সেই নির্দেশনা অনুযায়ী আমরা এবার দুর্গাপূজা করব। আমরা আশা করছি যে প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে। মুসলিম হিন্দু সকলকে আমি অনুরোধ করব যাতে করে এই উৎসবটি সুন্দরভাবে মর্যাদার সাথে পালিত হয়, তার জন্য আমাদের সকলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তাদের এই অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করা উচিত। আমাদের একটি কন্ট্রোল রুম এখানে থাকবে এবং কিউআরটি থাকবে, কুইক রেসপন্স টিম থাকবে। যদি কোথাও অনভিপ্রেত কোনো ঘটনা আমরা পেয়ে যাই তাহলে কিন্তু কুইক রেসপন্স টিম সেখানে যাবে। এদিকে সময় ঘনিয়ে আসার সাথে সাথে ব্যস্ততা বাড়ছে খাগড়াছড়ির বাঙালি হিন্দু ধর্মাবলম্বী ও পাহাড়ি ত্রিপুরা জনগোষ্ঠীর মাঝে। দুর্গাপূজাকে সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব হিসেবেই দেখতে চান আয়োজকরা। আশা করছি প্রতিবার নেই এবছরও আমাদের পূজা যথাযথ আনন্দপূর্ণ হবে। খাগড়াছড়িতে এবার 61টি মণ্ডপে পূজা হবে। নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মাঠে রয়েছেন। কোনো ভয় করবেন না, আমরা প্রত্যেক উপজেলার দায়িত্ব নিয়ে নিচ্ছি এবং কোনো মন্দিরে কেউ যদি কোনো মাস্তানি করে, গুন্ডামি করে, হাইজামি করে, আমরা কিন্তু তাকে ছাড়বো না। সেনাবাহিনী সহ সবাই আমাদেরকে ব্যাপক নিরাপত্তা সহ আর্থিক অনুদানের মাধ্যমে আমাদের দুর্গাপূজা করার জন্য আমাদেরকে উৎসাহ করছেন। অন্যদিকে ঢাকার সাভারে দুর্গাপূজার যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ। মণ্ডপে মণ্ডপে চলছে আরাধনার প্রস্তুতি। পূজাটা যাতে নির্বিঘ্নে এবং হলো যে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় সেই জন্য যা যা করা দরকার সেটা আমরা নিশ্চিত করব। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, এবার দুর্গাপূজার মাধ্যমে দেশ সমাজ থেকে মুছে যাবে অমঙ্গল, জাগবে সর্বজনীন মানবিকতা। বাংলাদেশে পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন বেদখল থাকার পর সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করলেন একজন প্রবাসী। সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্রিটেন প্রবাসীর কালাম উল্লাহ পৈতৃক বাড়ি উদ্ধার হলে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকে এক সংবাদ সম্মেলনে তিনি সকলের সচেতনতার জন্য তার উদ্ধার হওয়া বসতভিটার তথ্য তুলে ধরেন। বিস্তারিত আমাদের হাল অ্যান্ড স্কান্থ্রপ প্রতিনিধি জামাল আহমেদের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ আল আজিজ। দীর্ঘদিন পর বাংলাদেশ সিলেট সুনামগঞ্জে বাবার রেখে যাওয়া বসতবাড়ির চাবি হাতে পেয়ে আনন্দে আত্মহারা যুক্তরাজ্যের স্কান্তপ শহরের বসবাসরত কালামুল্লাহর পরিবার। প্রফেসি বাজার, আশেরকান্দি ইউনিয়ন, জগন্নাথপুর, সুনামগঞ্জ। 11 বছর বয়সে কালামুল্লাহ বাবার হাত ধরে ব্রিটেনে পাড়ি জমান। দীর্ঘদিন পরে বাবার বাড়িটি ফিরে পেয়ে উনি আনন্দে আত্মহারা। ব্রিটেন থেকে আজকে নর্থ বাংলা প্রেস ক্লাবের মাধ্যমে জানিয়ে দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপে কিভাবে বাড়িটি তিনি উদ্ধার করলেন। Take advantage while the Senabahin is here, and I know everyone has a problem in Bangladesh, in Sylhet city. They have bashas, whatever they have. Please go to Bangladesh as soon as possible and claim your property. এ সময় উপস্থিত ছিলেন নর্থ বাংলা প্রেস ক্লাবের সভাপতি শহীদুর রহমান জামাল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজিজ। কোষাধ্যক্ষ এনামুল আলমের পরিচালনায় সভাপতিত্ব করেন মুজিবুর রহমান মুজিব। তাছাড়া স্থানীয় নেতৃবৃন্দ চ্যানেল এসকে বলেন, প্রবাসী যে বা যারা জায়গা সম্পত্তি লইয়া দেশ বিপদ আসইন, এই মুহূর্তে আপনারা দেশ যাওকা গেলে আপনারা সপ্তাহ সমাধান হইব। এখন যে বাংলাদেশের যে পরিস্থিতি এইটা আমাদের অনুকূলে আছে। আমরা যারা প্রবাসী বাইরা এই জায়গা সংক্রান্ত বিষয়ে যারা জামাইলের মধ্যে আছেন, আপনারা এখনই দেশে গিয়ে আর্মির সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনারা এটার সুফল পাবেন। কালামুল্লাহ বাইরে অশেষ ধন্যবাদ জানাই যে তাই দেশে গিয়ে এত সাহস করে যে তার বাবার সম্পত্তি ফেরত পাইছে। যে তাই না আমারও ইউনিয়নের মানুষ আইন এই দেশও তার আব্বাই বহুত কষ্ট করিয়া দেশের মাঝে অনেক সম্পদ যে করছিল তার লাগি। তার আব্বাই এখন দুনিয়াত নাই।
স্কান্তপ শহর থেকে জামাল আহমদ, চ্যানেল এস নিউজ। প্রতি বছরের মতো এবারও লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী 13 অক্টোবর রোববার। টুর্নামেন্টকে ঘিরে ব্রিটেন জুড়ে ক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে ও ইভেন্টস অ্যান্ড ফ্যাসিলিটিস সেক্রেটারি রুপি আমিনের সঞ্চালনায় শুক্রবার ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, প্রধান স্পন্সর ওয়ার্ক পারমিট ক্লাউডের পক্ষে শাহিন আলম সানি, তোফাজ্জল আলম, ক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী, ট্রেজারার সালেহ আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম মৃধা ও টিম স্পন্সর শরীফুল ইসলাম। এতে লিখিত বক্তব্যে রুপি আমিন জানান, আগামী 13 অক্টোবর রোববার সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত স্টেপনি গ্রিন ফুটবল মাঠে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের টুর্নামেন্টে লন্ডনের মিডিয়া হাউসগুলো থেকে 7টি এবং মিডল্যান্ডসের মিডিয়া হাউসগুলো থেকে 1টি সহ মোট 8টি টিম অংশগ্রহণ করছে। ক্লাবের আমাদের প্রায় 300 মেম্বার আছেন, কিন্তু খুব কম আয়োজন আছে যেখানে শৌখানেক সদস্যরা একত্রিত হন। আমাদের কিছু কিছু আয়োজনে 60, 70 এবং 80 জন, খুব এক্সেপশনাল কোনো আয়োজন হয়তো 140 জন পর্যন্ত যান আমাদের দ্বিবার্ষিক অনুষ্ঠানটা ছাড়া, ওখানে সব সদস্যরা আসেন। এই একটা আয়োজন। লন্ডনের চট্টগ্রাম সমিতি ইউকে এর উদ্যোগে ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান অনুষ্ঠিত হয়েছে। রোববার চট্টগ্রাম সমিতি ইউকের উদ্যোগে এই আয়োজন করা হয়। 29 বছর ধরে লন্ডনে চট্টগ্রামবাসীদের নিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি। আয়োজিত মেজবানে 5000 মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের গরিব ও অসহায় মানুষের সাহায্যে অর্থ উত্তোলন করা হয়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খেতে দীর্ঘ সারি ধরেন ভোজন রসিকরা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ইউকে এর চেয়ারপারসন নাজিম উদ্দিন, প্রাক্তন চেয়ারপারসন আলমগীর খান, ভাইস চেয়ারপারসন সেলিম হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, আজীবন সদস্য মুনির মাহমুদ ও ব্যারিস্টার আনোয়ার হোসেন সহ আরো অনেকে। সর্বমোট 7000 মানুষের খাওয়া রান্না করেছি। মানুষ এসে পুরো পড়ে গেছে, এক বেড শেষ। এরকম আমরা ফুল লোডেড 6টা পর্যন্ত খাওয়া চালাতে পারবো ইনশাআল্লাহ। নর্থ লন্ডনে এনফিল্ড বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী আনোয়ারের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেহনাজ নূর ও ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমানের যৌথ পরিচালনায় এনফিল্ডের স্থানীয় একটি চার্চ হলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাফওয়ান জাহান। এতে বিপুল সংখ্যক নারী পুরুষ দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনফিল্ড কাউন্সিলের মেয়র কাউন্সিলর আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ডাক টেইলর, সাবেক কাউন্সিলর আহমেদ আয়েশা। মরহুম চৌধুরী আনোয়ারের জীবনী নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক সেক্রেটারি সলিসিটর কামরুজ্জামান, মরহুমের মেয়ে অনিমা, সংগঠনের সকল পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে সুমনা চৌধুরী, সালমা চৌধুরী, আবু মাজহার, ওয়াদুদ রহমান, কাজী আলমগীর সুমন সহ আরো অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইটালি শাখার আয়োজনে ইটালিতে বিএনপি ও অঙ্গ সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ করার লক্ষ্যে বিশেষ সভার আয়োজন করেছে ইটালি বিএনপি। বৃহস্পতিবার সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অনিমুর রহমান সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সাজ্জাদুল কবির, হুমায়ুন কবির, সিরাজুল ইসলাম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিদ কাদের ও কাজী আবুল বাশার সহ আরো অনেকে। নেতৃবৃন্দরা দীর্ঘ আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করে রাখতে প্রবাস থেকে সকলকে একযোগে কাজ করার লক্ষ্যে আগামী অক্টোবর মাসে ইটালি বিএনপির অনুমোদিত 23টি কমিটি নেতৃবৃন্দের নিয়ে একটি কর্মী সমাবেশের সিদ্ধান্ত হয়। সভা শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন মাওলানা আব্দুর রহমান। জানাবো আবহাওয়ার খবর। সোমবার প্লিমাউথ, এক্সেটার, বাথ, ব্রিস্টল, বার্মিংহাম ও স্টোক-অন-ট্রেন্টে প্রায় সারাদিনই বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও রৌদ্রোজ্জ্বল দিন থাকলেও লন্ডন সহ দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের আকাশে সকাল থেকেই মেঘ জমতে থাকবে, তবে বিকেল নাগাদ রোদ উজ্জ্বল হতে পারে। এছাড়া পুরো স্কটল্যান্ড জুড়ে তেমন বৃষ্টি না হলেও আকাশ ঘন মেঘাচ্ছন্ন থাকবে। এবারে দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে সোমবারের সম্ভাব্য তাপমাত্রা।
শেষ করার আগে চ্যানেলের সংবাদ শিরোনামগুলো আরো একবার বলছি। চলছে ইসরায়েলি তাণ্ডব, ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তাল বিশ্ব। একদিনে ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন 9 শতাধিক অভিবাসী, 4 জনের মৃত্যু। আলোচিত বেতন কাণ্ডে কিয়ার স্টারমারের চিফ অফ স্টাফ সু গ্রের পদত্যাগ। এবং দুর্গাপূজায় কোনো ঝুঁকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ব্যাপক আয়োজনের প্রস্তুতি। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।